বাংলাদেশ এক চূড়ান্ত মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছে। আমরা চূড়ান্ত সুখবরের দ্বার প্রান্তে। বাংলাদেশে 54 বছরে যা হয়নি সেটা এখন হতে যাচ্ছে, কয়েক ঘন্টার মধ্যে হয়তো হতে যাচ্ছে। অনেক অপকর্ম তুইলা ধরছে, উনি যেভাবে তুইলা ধরছে আর এমন একটা টাইমে তুইলা ধরছে যে টাইমটা সত্যি অনেক বড় বিপদে আছে। এই বড় দলটা অনেক বড় বিপদে আছে। রাজনৈতিক সংকট যে প্রকট হচ্ছে তার প্রমাণ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয়, অযৌক্তিক। শেখ হাসিনার প্রতি যদি আমাদের ক্ষোভ না থাকে আর কার প্রতি ক্ষোভ থাকবে? শুনেছি সে নাকি অসুস্থ এবং সেই অসুস্থতার খুশি উদযাপন করতে আমরা সবাইকে আজকে মিষ্টি বিতরণ করেছি। শেখ হাসিনা হচ্ছে অসুস্থ, সে যেন তাড়াতাড়ি বঙ্গবন্ধু স্যাটেলাইটে চড়ে শেখ মুজিবের কাছে চলে যেতে পারে, এই কারণে মিষ্টি বিতরণ করা হচ্ছে, একটা দোয়া মাহফিল করা হয়েছে। সাব্বাস কাকু সাবাস, ইউনুস কাকু সাবাস। অনেক ডক্টর ইউনুস নিজেই জরুরি সতর্কবার্তা দিয়েছেন এবং বিরাট প্রস্তুতি নেওয়ার জরুরি আহ্বান জানিয়েছেন। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। বাংলাদেশ এক চূড়ান্ত মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছে। আমরা চূড়ান্ত সুখবরের দ্বার প্রান্তে। বাংলাদেশে 54 বছরে যা হয়নি সেটা এখন হতে যাচ্ছে, কয়েক ঘন্টার মধ্যে হয়তো হতে যাচ্ছে। দর্শক, জামাত ইসলামীর অনড় অবস্থানের কারণে ইনডোর আউটডোর সর্বত্র জামাত ইসলামীর সুদৃঢ় অবস্থান, প্রফেসর ইউনূসের সংস্কারের প্রতি কমিটমেন্ট, জুলাইয়ের প্রতি প্রফেসর ইউনূসের আবেগ, সরকারের সদিচ্ছা এবং জনগণের সমর্থনের মিশ্রণে বাংলাদেশ সংস্কারের কাছাকাছি এসে গেছে। জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে। জুলাই সনদের আইনি ভিত্তি প্রায় নিশ্চিত হতে যাচ্ছে, গণভোট হতে যাচ্ছে। দর্শক, একদিকে জামাত ইসলামী সংবাদ সম্মেলন করে দাবি করেছে, শুধু জামাত ইসলামী নয়, দেশপ্রেমিক সব দল আজকে সংবাদ সম্মেলন করেছে, ইনক্লুডিং বিএনপি। সব দলের দাবি, সব দলের বক্তব্য জুলাই সনদ বাস্তবায়ন চাই, আইনি ভিত্তি চাই। আর বিএনপির বক্তব্য জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ম্যান্ডেট এই সরকারের নাকি নাই। তো দর্শক, এই জায়গায় জামাত ইসলামীর স্পষ্ট সাফ কথা, 24 ঘন্টার মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ চায় জামাত। এবং জামাত ইসলামী বলছে আজকে রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করেন। অন দি আদার হ্যান্ড, সরকারের পক্ষ থেকে আসিফ নজরুল স্যার বলেছেন প্রধান উপদেষ্টা শীঘ্রই গণভোটের তারিখ দিবেন, আদেশ জারি করবেন। ওদিকে বিএনপি বসে আছে, তাদের 5 আগস্টের পরবর্তী বিএনপির আব্বা চুপ্পুর হাত ধরেই নাকি আদেশ হতে হবে হাসিনার সংবিধান অনুযায়ী। কিন্তু না, সরকার বলছে যে চুপ্পু টুপ্পু চলবে না, প্রফেসর ইউনূস নিজেই আদেশ জারি করবেন। জনগণ এইটাই চায়, অধিকাংশ রাজনৈতিক দল এইটাই চায়। শুধু আওয়ামী লীগ বিএনপি এক কাতারে, আওয়ামী লীগের কাতারে যারা থাকে তাদের কোনো কথা বাংলাদেশে বাস্তবায়ন হয় না, হতে পারে না, হতে দেওয়া যাবে না। অতএব দর্শক, আমরা সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছি। গণভোট হবে, নভেম্বরই হবে, জুলাই সনদের আইনি ভিত্তি হবে, কেউ ঠেকাতে পারবে না। বিএনপির যে রাজনীতি, জুলাই সনদ খেয়ে দেওয়ার রাজনীতি, ভারতের অ্যাসাইনমেন্টে জুলাই ভুলিয়ে দেওয়ার যে মহা এজেন্ডা নিয়ে বিএনপি মাঠে নামছে, সব জয় বাংলা হয়ে যাচ্ছে। বিএনপির বর্তমান ভবিষ্যৎ পুরো রাজনীতি জয় বাংলা। বিএনপি এমন মাইন্ডকে জিবায় করেছে, বিএনপি যদি এখন না ভোট দেয়, না ভোট যদি জিতেও যায়, তাহলে বিএনপি একদম ভিলেন, মানুষ পেটাবে যে তোদের না ভোটের কারণে আজকে জুলাই সনদ বাতিল হয়ে গেল, তোদেরকে আর ভোট দিব না। ইতিহাসে বিএনপি ভিলেন হয়ে থাকবে। অনেক অপকর্ম তুইলা ধরছে, উনি যেভাবে তুইলা ধরছে আর এমন একটা টাইমে তুইলা ধরছে যে টাইমটা সত্যি অনেক বড় বিপদে আছে। এই বড় দলটা অনেক বড় বিপদে আছে। আসলে তাকে ফাঁদে ফেলা হয়েছে, এইটাও আপনাদেরকে বুঝতে হবে। খুব কায়দা কইরা ফাঁদে ফেলা হয়েছে। আপনারা একটুখানি যদি চিন্তা করেন তাহলে বাইর করতে পারবেন কিভাবে ফাঁদে ফেলছে। এই যে 17 তারিখে জুলাই সনদপত্র নিয়ে যে বসলো দক্ষিণের প্লাজায় সংসদ ভবনে, এইখানে যদি জামাতে ইসলাম না যাইতো, জামাতে ইসলাম যদি বইলা দিত এনসিপির মতো না আমরা যাবো না, তাহলে কি বিএনপি যাইতো? নিশ্চয়ই যাইতো না। বিএনপি কেন গেছে? বিএনপি দেখছে যে সেকেন্ড বড় দল বর্তমানে জামাত,
তাহলে ওরা যখন যাচ্ছে আমরাও যাই, আমরা না গেলে যদি আবার কোনো প্যাচে বইরা যাই, ওরা তো যাচ্ছে আমরাও গেলাম, যায়া পাশাপাশি বৈশা ওইটাতে দস্তখত কইরা দিয়ে আসছে। আর ওই সিগনেচারটাই এখন তাদেরকে ফাঁদে ফেলে দিছে। হ্যাঁ, ওই দিন যদি তারা না যাইতো আজকে ফাঁদে পড়তো না। যেমন যায় নাই এনসিপি কেন যায় নাই এটা আমরা সাধারণ লোকই বুঝতে পারতেছিলাম। এটা নিয়ে আমি অনেক আলাপও করছি আপনাদের সঙ্গে। এনসিপি যায় নাই উনার ইশারায়। হ্যাঁ, মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা তো সেইভাবেই চলে, উনার ইশারায় যায় নাই। আর জামাত ইসলাম করলো কি, নিজেরা চলে গেল এবং এদেরকে সঙ্গে নিয়ে নিল, বিএনপিকে সঙ্গে নিয়ে নিল, দুইজনে মিলা দস্তখত কইরা দিয়ে আসলো। এখন ওই দস্তখতে কি ছিল এটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, এই যে গত 1.5 বছর ওনারা বসলো, 1.5 বছরের মধ্যে আমার মনে হয় 1 বছরই ওনারা ক্লাস করছে। হ্যাঁ, ওইটা একটা স্কুল ছিল, তো ওই স্কুলে ওনারা ক্লাস করছে। ওনারা যেসব পরীক্ষা ওইখানে দিছে ওইটার ফলাফল কিন্তু এখন চলে আসছে হ্যাঁ আর না ভোটের মধ্যে, হ্যাঁ এবং না, তার মানে এক জায়গায় চলে আসছে। এতদিন যে ওনারা বসলো, এই যে চা নাস্তা খাইলো, শুনতেছিলাম সংস্কার, এই সংস্কার ওই সংস্কার, এই করুম সেই করুম, এরকম 84টা দাবি নিয়ে ওনারা বসছিল এবং এর মধ্যে 50-60টা দাবি একমত হয়ে গেছে। কিছু জায়গা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। নোট অফ ডিসেন্ট মানে আমি এটা এখন মানলাম, কিন্তু এখন এই দাবি পুরা করা যাবে না, এটা নিয়ে আমাদের অনেক ব্যাখ্যা আছে, আলোচনা আছে, আমরা ভবিষ্যতে আলোচনা কইরা এটা কার্যকর করব। এর মানে হলো নোট অফ ডিসেন্ট, মানে মানছি আবার মানি নাই। ওকে, খুবই ভালো কথা। আপনারা ওইখানে কতগুলা দল বসছিলেন আমার সঠিক জানা নাই, তবে আমার মনে হয় 50-এর উপরে। এখন এই 50-এর উপরে যদি দল বৈশা থাকে, আচ্ছা আমরা ধরে নেই 50টা দল বসছে এখানে, 50টা দল যদি বৈশা থাকে, এই 50টা দলের মধ্যে 49টা দলই সিগনেচার করছে, একটা দল করে নাই এনসিপি, এটা আমরা আলাদা করে রাখি। এখন দেখেন এই 49টা দল যে সিগনেচার করছে এর মধ্যে বেশিরভাগ কোন দিকে, তার মানে কি জুলাই সনদপত্রের দিকে কারা কারা, ওইখানে আপনি একটা হিসাব মিলান, ওই অঙ্কটা করলে দেখা যাচ্ছে জুলাইর পক্ষেই বেশি ভাই। একটা ভোট বেশি পাইলেও তো বেশি, তাই না? মনে করেন 5 জন লোক ভোট দিবে, এর মধ্যে যদি 3 জন একদিকে দেয় সেটাই তো জয়যুক্ত হবে, তাই না? ঠিক তেমনি এই জুলাই সনদপত্রের মধ্যে আপনারা যে দস্তখত করছেন সবাই তো আলোচনার মধ্যে দিয়েই করছেন, এখানেও দেখা যাচ্ছে কম ভাগ লোক এটা আপত্তি করছে, কিন্তু বেশিরভাগ দলই এটার পক্ষে, জুলাই সনদপত্রের পক্ষে, যার জন্য ঐক্য কমিশন থেকে জানাই দিছে যে আর বসার দরকার নাই, এখন আমরা হ্যাঁ না ভোটে চলে যাব। এখন এই হ্যাঁ না ভোট নিয়ে বড় দলটি মানে বিএনপি বলতেছে আমাদের সঙ্গে এটা প্রতারণা করা হয়েছে। কি ধরনের প্রতারণা? আমাদেরকে তো বলা হয়েছে যে নোট অফ ডিসেন্ট গুলো আমরা মাথায় নিলাম, এগুলো আমরা বিবেচনা করব, কিন্তু এখন তো ওই বিবেচনার মধ্যে রাখে নাই। এখন জুলাই সনদপত্রটাই সামনে চলে আসছে, কারণ জুলাই সনদপত্রের পক্ষেই ভোটটা বেশি পড়ছে। এখানে ঐক্য কমিশনার কোন রকম প্রতারণা করে নাই। কেন প্রতারণা করবে? আপনাদের সিগনেচার আছে তো, ওগুলা পাবলিকলি দেখাই দিবে। হ্যাঁ ভাই, পাবলিকলি দেখাই দিবে, কোন রকম প্রতারণা না। আসলে হয়েছে কি জানেন, আপনারা একটা ফাঁদের মধ্যে পড়ে গেছেন। ওই দিন জামাতের সঙ্গে সঙ্গে চলে গেছেন। জামাত কেন গেছে? জামাত গেছে এই জন্যই যেন আপনি আসেন, আর মুরব্বীদের ইশারায় বুদ্ধিমানরা ওইখানে যায় নাই। না যায় এমন একটা অবস্থা হয়েছে, দেখেন তারা ধীরে ধীরে আবার হিরো হয়ে দাঁড়াইতেছে। তাদের একজন মানুষ ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি পুরা খেলতেছে, পুরা ব্যাটিং করতেছে একাই ভাই বড় দলের সঙ্গে, বড় দল বোলিং করতেছে আর ও ছক্কা মারতেছে। কারণ হচ্ছে দেশে একটা অরাজকতা তৈরি করা এবং সেনাবাহিনীর ভিতরে যে সেনাবাহিনীর অফিসারগুলো যখন আরো 150-200 জনের লোক না বলবে, এইটা নিয়ে কিন্তু মানে আমি যেটা জানি যে চিফ প্রসিকিউটর তাজুল, হি ইজ এ ভেরি কনফিডেন্ট গাই, ভেরি স্ট্রং গাই, এবং যারা করতেছে তারা খুব স্ট্রংলি কাজ করতেছে। অনেক বাধা বিপত্তির ইয়াতে কথা বলছে, আমি তার সাথে কয়েকবার কথা বলছি। হি ইজ এ ভেরি স্ট্রং ম্যান, ভেরি স্ট্রং ম্যান। বাট কথা হচ্ছে তাকে কি প্রফেসর ইউনূস সাপোর্ট দিচ্ছে? আই ডোন্ট, আমার মনে হচ্ছে যে দিচ্ছে না। সবাই একটা জিনিস বুঝেন যে একটা সেনাবাহিনীর আগে 5 এখন 6 সার্ভিং জেনারেল ইন্ডিয়াতে পালা গেল, সেনাবাহিনীর ভাবমূর্তি ঠিক আছে, জেনারেল ওয়াকার হচ্ছে হিরো। আর ইউ ডাম যে সমস্ত রিটায়ার্ড অফিসাররা এখনো জেনারেল ওয়াকারের স্তুতি বাক্য বলে করেন, ইউ আর ডাম শিট। যে একটা সেনাবাহিনীর 5 জন জেনারেল পালাই গেল সার্ভিং থাকা অবস্থায় আর্মি কাস্টাডি থেকে, তবুও ভাবমূর্তি উজ্জ্বল, জেনারেল ওয়াকার একদম আগস্টের বীর। আমি অবাক হয়ে গেলাম, সাম ক্রেডিবল অফিসার এই সমস্ত জিনিস শেয়ার করতেছে। আর যারা আমাকে আমার বিভিন্ন স্টেটাস করে, তারা ওই যে শেখ হাসিনারা বলে আমাকে ইনবক্সে ফোন কইরা, মুস্তাফিজ গুড, ভেরি গুড, তুমি সত্যটা তুলে দিতেছো, তাদের একই জিনিস, একইভাবে তারা শেখ হাসিনাকে যেভাবে ভয় পাইতো এখন জেনারেল ওয়াকারকে ভয় পাচ্ছে। আপনারা সেনাবাহিনীতে কেন ঢুকছিলেন? গিয়া এত শিক্ষিত লোক কলেজের প্রফেসর হইতেন, গিয়া অন্য জায়গায় ঢুকছেন, সেনাবাহিনী থেকে ঢুকছেন।
আমাকে ফোন করে যদি আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হয়, আপনি ওই জায়গায় গিয়ে দুইটা কথা লিখতে পারেন না। এনিওয়ে, আমার যে বক্তব্য ছিল এটাই। এখন এটা থেকে উত্তরণের পথ অ্যাকচুয়ালি যারা এটা নিয়ে গবেষণা করে, সামাজিকভাবে গবেষণা করে, তাদেরকে এই জিনিসটা আনতে হবে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে এই যে গত 16 বছরে প্রতিটা সেক্টরের লোকজন ইন্ডিয়াতে পাঠায়। ইভেন আমি আজকে গতকাল একটা নতুন জিনিস জানলাম, পলক প্রজেক্ট নিয়ে আসতো, ওই যে বিভিন্ন ধরনের, ওই যে একবার দেখছিলেন না কনক সারোয়ারের মানে তাকে চাঁদাবাজি মামলা ফেসানোর একটা অডিও বানাইছিল, এই ধরনের জিনিস বানানোর বিভিন্ন জিনিস নিয়ে আসে। কি করে জানেন? তারা এটা প্রসেস করতো MIST ল্যাবে, MIST যে ল্যাব আছে ওখানে করতো, কইরা বিল বানাইতে হচ্ছে বনানীর একটা আওয়ামী লীগের পান্ডাদের অফিস আছে না, গিয়ে ওখানে টাকা ভাগাভাগি করে নিয়ে দিত। আরে আরে, এখন বুঝতেছি আপনি অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকারকে যদি না সরানো হয়, এই সামনের নির্বাচন যদি হয়, ভারত যেটা চাবে সেই অনুযায়ী হবে। আর ভারত আমাদের ভালো কিছু চাবে না, এটা ভালো মতো জানেন। আমার কথা হচ্ছে জেনারেল ওয়াকার ওনাকে বলবো, আপনি জাস্ট রিজাইন করে চলে যান, আদারওয়াইজ শেষ পর্যন্ত আপনাকে আদালতে যাইতে হবে। আপনি তো আমেরিকা আসার প্ল্যান করতেছেন জানি, কিন্তু আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির সাথে আমার কথা হয়েছে যে যারা ওই দেশ থেকে মানবতা বিরোধী অপরাধ করে আসবে এখানে, যদি যখন এটা কোর্ট অর্ডার লাগবে, আদালতে হয়তো টাইম লাগবে, কিন্তু আইসা কোথাও শান্তিতে থাকতে পারবেন না। কুইট করেন, শেষ পর্যন্ত আপনারা জিততে পারবেন না। যারা এই ফাইটটা করতেছে তাদের ফাইটটা ডিফিকাল্ট করতে পারবেন, আমার নামে প্রোপাগান্ডা করতে পারবেন, বাট আমার থেকে তো বড় প্রোপাগান্ডা হয়েছে শেখ হাসিনা আমলে, ওইটাই কেয়ার করি নাই। জেনারেল ওয়াকার এখন যতই ইয়াগুলো নিক, যতই প্রিভেন্টিভ মেজারগুলো নিক, বিভিন্ন জায়গায় সিকিউরিটি বাড়ছে, তার সিকিউরিটি বাড়ছে, সবকিছু করছে, কোনো লাভ হবে না। কারণ এইটা নিয়ে, এই পার্টিকুলার 16 জন অফিসার, সার্ভিং অফিসারের এটা নিয়ে একমাত্র ফিউ অফিসার তারা চাচ্ছে এটাকে গো ধরতে, কারণ তারা জানে এটা এক্সপোজ হলে তারা ফার্দার এফেক্টেড হবে। এখনো যারা এফেক্টেড হয় নাই, ফার্দার এফেক্টেড হবে। সো আর জুনিয়র অফিসার যারা আছে তারা চায় যে আমরা কেন এই হেডেকটা নিতেছি। অ্যাকর্ডিং টু ল দে আর নো মোর ইন সার্ভিস। যে লটা নতুন ভাবে পাশ হয়েছে, আপনারা সবাই জানেন যে সে নির্বাচন করতে পারবে না এবং সরকারি চাকরি থাকলে চাকরি থাকবে না। এই লটা আমি পরবর্তীতে আমি আন্দোলন করবো এই লটা বাদ দেওয়ার জন্য, কিন্তু বর্তমানের জন্য এটা ঠিক আছে, বিকজ অফ জেনারেল ওয়াকারের নাফরমানি। এখন এই অফিসার গুলাকে সেভ করার জন্য পুরা আর্মিকে লোকজন ব্লেম দিতেছে। ফেসবুক খুলেন, যারা সেনাবাহিনীর অফিসার সৈনিক আছে, এই বদনামটা সবাই নিতেছে। আর জেনারেল ওয়াকার প্রোপাগান্ডা করতেছে আমরা বিদেশে থেকে আর্মির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছি, আর জেনারেল সার্ভিং অফিসার তার আন্ডারে পালাই গেছে ইন্ডিয়াতে, শত্রু দেশে, এটাতে কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় নাই, তারা একটা স্টেটমেন্ট ওখানে দেয় নাই। একটা জিনিস তো ভুলে গেছিলাম, অ্যাডজুটেন্ট জেনারেল হাকিম খুব সুন্দরভাবে স্মার্টলি ব্রিফিং দিল যে তারা কিছুই জানতেন না, ফেসবুক থেকে, সোশ্যাল মিডিয়া থেকে জেনে উনি দিতেছেন। একটা নিউজ তো বাইরে গেছে যে সেনাবাহিনী কবে, উনি 11 তারিখে দিচ্ছেন, 9 তারিখে উনি ওই চিঠি রিসিভ করেছেন। এটা তো আমি আগেই বলছি, বাট এখন প্রুফ সব আসছে। আপনি চিন্তা করেন, একটা দেশের সেনাবাহিনীর একজন অ্যাডজুটেন্ট জেনারেল ইজ লাইং অন ন্যাশনাল টিভি, ন্যাশনাল মিডিয়া, সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে। আমরা কিছু ডিজিএফআই বোর্ড এটা প্রচার করতেছে, আমাদের মধ্যে দেশপ্রেম বলতে কিছু নাই। চিন্তা করে দেখেন যে ডিজিএফআই এর লোকজন নিজেই আগুনটা লাগাইছে। এর জন্য আপনাকে আইনস্টাইন নিতে হবে না, 1.5 ঘন্টা ধরে আগুনটা বাড়তে দিছে, ফায়ার ফাইটারকে ঢুকতে দেয় নাই, আপনার তো আর কোনো দরকার নাই। বাট এটা কেন হয়েছে? এগেইন আমরা যতই শেখ হাসিনারে দোষী যে কোনো তদন্তের হয় না, বিচার হয় না, কেন সচিবালয়ে যে আগুনটা লাগলো একসাথে, দুই দিকে একসাথে, এটা কি আমরা জানি না কেন লাগছে? ওটার জন্য কোনো বিচার হয়েছে? তদন্ত আমরা দেখি নাই। কিন্তু এটা যদি হইতো ওই সচিবালয়ে আগুনে, এখন যে ক্রাইমটা করবে সে হিসাব করবে যে এটার জন্য শাস্তি কি, আমি তো শাস্তি পাবো না, কারণ তদন্তই হবে না। আপনাদের মনে আছে আগে একটা হঠাৎ করে এসিড মারামারি বাইরে গেলো, তারপর মৃত্যুদণ্ড হলো, ওটা খতম। তো আপনি তো তদন্তই করতেছেন না। এখন এইটার একটা তদন্ত যে হবে, কারা দোষ দিবেন? আপনি তো আগেরটা বিচার করেন, ওটা যদি বিচার করতে তাহলে না এটা হইতো। এখন গল্প মানেন যে আমরা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছি। এই ডিজিএফআই, এনএসআই বোথ আর ওয়ার্কিং ফর জেনারেল ওয়াকার, বোথ আর, এবং কিছু আছে মানে এরা জানেও না যে কার আদেশে কি করতেছে। তাদের কি এক ফোঁটা, এই যে লোকটা আমাকে ফোন করছে, এয়ারপোর্টে ছিল, সে যে ফোন করছে, বিবেকের তাড়নায় করছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সিভিল এভিয়েশন থেকে শুরু করে সিভিল যত অর্গানাইজেশন আছে, এখানে মিলিটারি কমান্ড আনার ইয়াটাই হচ্ছে আমার এখানে মেইন বলবো, যে এই কমান্ডে আনার ফলেই শেখ হাসিনা পালাই যেতে পারছে, এবং অন্যান্য যে ক্রাইমগুলা, এবং তারা বাংলাদেশে এই যে আগুনটা লাগায়, বাংলাদেশের ব্র্যান্ডিং যে এখন দেখবেন এটা কিন্তু ড্রাস্টিক্যালি আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যে, বিনিয়োগের মধ্যে, আমরা তো আমাদের নিজেদের কেপিআই ইয়াই করতে পারি না। তার কি জানে না যে 1.5 ঘন্টা আগুনটা লাগতে দিচ্ছে, এখানে এভিল একটা দেশের একটা আছে, তারা কি হিসাব কিতাব করে না? করে তো। বাংলাদেশের ব্র্যান্ডিং আস্তে আস্তে চলে যাচ্ছে, এবং এটাই ভারত কিন্তু তাদের যেটা শেখ হাসিনা চলে গেছে, কিন্তু তারা কিন্তু সফল, কারণ তারা আমাদের ভিতরে তাদের। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।